রাশিয়াকে ধ্বংস করে দিতেও পরমাণু যুদ্ধ করবে পুতিনের মরা হাত, জানুন কিভাবে। ওয়াকফ সম্পত্তির ওপর নজরদারি কেন্দ্রের রেজিস্ট্রেশনের জন্য খুলল উমিদ পোর্টাল। 26-এর আগে কংগ্রেসে বড় ধাক্কা, তৃণমূলে উত্তরবঙ্গের শঙ্কর মালাকার। ভারী বৃষ্টি এবং ভূমিধসে বিধ্বস্ত উত্তর পূর্ব ভারত, মৃতের সংখ্যা বেড়ে 36। থরথর করে কাঁপবে পাকিস্তান, এবার ব্রহ্মসের চেয়েও দ্রুত এবং ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র তৈরি করতে চলেছে ভারত। ফের সংঘর্ষ, রাশিয়ার লাগাতার গোলাবর্ষণে ইউক্রেনে মৃত্যু মিছিল, পরপর ড্রোন অ্যাটাক। শান্তি বৈঠকের নিটফল শূন্যই, 6000 ইউক্রেনীয় সেনার দেহ ফেরাবে রাশিয়া। সবই মোদির ষড়যন্ত্র, পহেলগাঁও হামলার মূল চক্রীর সঙ্গে এক মঞ্চে বসে হুঙ্কার পাক মন্ত্রীর। অপারেশন সিঁদুরে পাকিস্তানের 6 ফাইটার জেট গুড়িয়ে দিয়েছে সেনা, বড় দাবি ভারতের। থরথর করে কাঁপবে পাকিস্তান, এবার ব্রহ্মসের চেয়েও দ্রুত এবং ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র তৈরি করতে চলেছে ভারত। মোদিকে চাপে ফেলতে গিয়ে বড়সড় ধাক্কা, ভেঙে খান খান হয়ে গেল ইন্ডি জোট। ইন্ডির পিন্ডি চটকে গেল বলে বিজেপিতে যোগদান করতে চলেছেন 2 হেভিওয়েট, চমকে উঠছে জনতা। ক্রমশ বিপদ বাড়ছে বাংলার, এবার রাজ্য থেকে ঝাঁকে ঝাঁকে বাংলাদেশি গ্রেপ্তার। ঠেলার নাম বাবাজি, অমিত শাহের ডোজের পরে লাইনে চলে এলো নবান্ন। প্রিয় দর্শক, এবার আসছে বিস্তারিত খবরে। এতদিন সরকারের কাছে ওয়াকফ সম্পত্তির হিসাব থাকতো না, ফলে নজরদারির অভাব থেকেই যেত। এই সুযোগে বহু ওয়াকফ সম্পত্তি বেহাত হওয়ার অভিযোগ রয়েছে। এবার মুসলিম সম্প্রদায়ের এই দেবত্তর সম্পত্তির ওপর কড়া নজরদারি চালাতে উদ্যোগী হল নরেন্দ্র মোদীর সরকার। ওয়াকফ সম্পত্তি রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিল কেন্দ্র। সেজন্য উমিদ নামে একটি পোর্টালও চালু করতে চলেছে কেন্দ্র। দেশের সব ওয়াকফ সম্পত্তি রেজিস্ট্রেশন করা এবার থেকে বাধ্যতামূলক। তার জন্য নতুন পোর্টাল চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার, নাম হলো উমিদ। সূত্রে খবর, 6 জুন ওই পোর্টালের উদ্বোধন হবে। জানা গিয়েছে, উমিদ পোর্টালের মাধ্যমে আগামী 6 মাসের মধ্যে সমস্ত ওয়াকফ সম্পত্তি রেজিস্ট্রেশনের কাজ শেষ করতে হবে। দিতে হবে সম্পত্তির বিবরণ, আয়তন, জিও ট্যাগ সহ লোকেশন এবং অন্যান্য তথ্য। প্রযুক্তিগত বা অন্য কোনো কারণে যেসব ওয়াকফ সম্পত্তির নির্দিষ্ট সময়সীমা অর্থাৎ 6 মাসের মধ্যেই রেজিস্ট্রেশন হবে না, তাদের 1 থেকে 2 মাস বাড়তি সময় দেওয়া হতে পারে। তারপরেও যদি রেজিস্ট্রেশন না করা হয়, তাহলে সেই ওয়াকফ সম্পত্তিগুলোকে ডিসপুটেড বা বিতর্কিত সম্পত্তি বলে ঘোষণা করে দেওয়া হবে, পাঠিয়ে দেওয়া হবে ট্রাইব্যুনালে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া দেখভাল করবে প্রত্যেক রাজ্যের ওয়াকফ বোর্ড। প্রসঙ্গত, ওয়াকফ সম্পত্তি নিয়ন্ত্রণ ও পরিচালনার ক্ষেত্রে যেসব সমস্যা এবং চ্যালেঞ্জ ছিল, তার সমাধানের জন্য ওয়াকফ আইন 1995 সংশোধন করেছে কেন্দ্রীয় সরকার। এসেছে সংশোধিত ওয়াকফ আইন। এবার ওয়াকফ সম্পত্তি রেজিস্ট্রেশনের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। তুরস্কে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সর্বশেষ সরাসরি শান্তি আলোচনা 1 ঘন্টারও বেশি সময় ধরে চলে, কিন্তু সূত্রের খবর, এরই মধ্যে রাশিয়ার গোলা বর্ষণে পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক এবং খার্কিভ অঞ্চল সহ কমপক্ষে 5 জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। এই হামলাগুলি ক্রোমাটোরস্ক, ইলিনিভকা এবং কুপিয়ানস্কের কাছের গ্রামগুলিকে লক্ষ্য করে করা হয়েছিল। সেখানে অবিরাম আক্রমণ চলছে। সূত্রের খবর, এদিন পূর্ব ইউক্রেনের বিভিন্ন ফ্রন্টলাইন এলাকায় রাশিয়ার গোলাবর্ষণে কমপক্ষে 5 জন নিহত হয়েছেন। দোনেস্কো অঞ্চলের গভর্নর ভাদিম ফিলাস্কিন বলছেন, ক্রামাটর্স্ক শহরে 1 জন নিহত এবং 2 জন আহত হয়েছেন। যদি রাশিয়ার বাহিনী দোনেস্ক অঞ্চলের মধ্য দিয়ে আরও অগ্রগতি করে, তাহলে শহরটি তাদের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু হবে, এমন আশঙ্কাও করেছেন তিনি। ফিলাস্কিন বলেন, ইলিনিভকা শহরে আরও দক্ষিণে আরও 2 জন নিহত এবং 3 জন আহত হয়েছেন। কুপিয়ানস্কের দক্ষিণে একটি গ্রামে 2 মহিলা নিহত হয়েছেন, যা কয়েক মাস ধরে রাশিয়ার তীব্র আক্রমণের শিকার হচ্ছে। কুপিয়ানস্কের মেয়র গত মাসে বলেছিলেন যে তার শহরের 90% ধ্বংস হয়ে গেছে। এদিকে ইস্তানবুলে শান্তি বৈঠকের আগেই রাশিয়ার ভেতর ঢুকে হামলা চালিয়ে 40টি যুদ্ধ বিমান ধ্বংস করেছিল ইউক্রেন। অপারেশন ওয়েবের মাধ্যমে টার্গেট করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এই অপারেশন প্রায় 1.5 বছর আগে হামলার পরিকল্পনা করা হয়। ট্রাকে করে পাঠানো হয় ড্রোন। ইউক্রেনের নিরাপত্তা পরিষেবা জানিয়েছে, অপারেশন ওয়েবে রাশিয়ার বিমান ক্ষেপণাস্ত্রবাহী বহরের 34% ধ্বংস হয়েছে। প্রায় $7 বিলিয়ন ক্ষয়ক্ষতি হয়েছে বলেই ইউক্রেনের সরকারি সূত্রে খবর। 3 বছরের বেশি সময় ধরে যুদ্ধ চলছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। এর আগে ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জাপোরিজিয়া শহরের কাছে রাশিয়ার গোলাবর্ষণ ও আকাশ হামলায় 5 জন নিহত, আর উত্তর পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলের ড্রোন হামলায় 2টি শিশু সহ অন্তত 6 জন আহত হয়েছেন।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সর্বশেষ দফার সরাসরি শান্তি আলোচনা 1 ঘন্টারও বেশি সময় ধরে চলেছে। লিথুয়ানিয়ার ভিলনিয়াসে বক্তব্য রাখার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, উভয় পক্ষই তুরস্কের পক্ষ থেকে নথি বিনিময় করেছে এবং আমরা যুদ্ধবন্দীদের নতুন মুক্তির প্রস্তুতি নিচ্ছি। অপারেশন সিঁদুরে ভারতের ফাইটার জেট ধ্বংস হয়েছে, কার্যত তার স্বীকারই করে নেন চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান। এবার এ নিয়ে উঠে এলো নতুন তথ্য। জানা যাচ্ছে ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের 6টি ফাইটার জেট ধ্বংস করে দিয়েছে। শুধু তাই নয়, ভারতের আঘাতে ধ্বংস হয়েছে 2টি উন্নত মানের বিমান, 10টিরও বেশি আনম্যান্ড ভেহিকেল, একটি C-130 কপ্টার, বহু ক্রুইজ মিসাইল। ওইসব পাক টার্গেট ধ্বংস হয়েছে ভারতের ক্রুইজ মিসাইল ও সারফেস টু এয়ার মিসাইলের আঘাতে, এমনটাই ANI সূত্রে খবর। ভারতীয় বায়ুসেনা সূত্রে খবর, প্রায় 300 কিলোমিটার দূর থেকে ভারতের সুদর্শন চক্র একটি উন্নত মানের পাক বিমান অথবা আর্লি ওয়ার্নিং এয়ারক্রাফট ধ্বংস করেছে। পাকিস্তানের ভোলারি এয়ারবেসে মিসাইল হামলায় অন্য একটি পাক বিমান ধ্বংস হয়েছে। খবর আছে হ্যাংরে থাকা একটি পাক বিমানও ধ্বংস হয়েছে। অপারেশন সিঁদুরের সময় ভারতীয় বায়ুসেনার রেডারে বা এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমে ধরা পড়ে একাধিক পাক বিমান, কিন্তু ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের উপস্থিতি টের পেয়েই তারা আকাশ থেকে উধাও হয়ে যায়। পাক পাঞ্জাবে ভারতের ড্রোন হামলায় পাকিস্তানের একটি C-130 ট্রান্সপোর্ট বিমান ভেঙে পড়ে। অপারেশন সিঁদুরের সময় ভারত একমাত্র এয়ার টু সারফেস মিসাইল ব্যবহার করেছে, কোনো সারফেস টু সারফেস ব্রহ্মস্ত্র মিসাইল ব্যবহার করা হয়নি। ভারতের রাফাল ও Su-30 এর হামলায় পাকিস্তানের চীনে তৈরি উইং লুং ড্রোন ধ্বংস হয়েছে। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের তৎপরতায় পাকিস্তানের কমপক্ষে 10টি UCAV ধ্বংস হয়েছে। অপারেশন সিঁদুরের বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে পাকিস্তানের ক্ষয়ক্ষতির আরও হিসেব করা হচ্ছে। 3 বছর পেরিয়ে গেলেও লড়াই থামার নাম নেই। একে অপরকে ঝাঁঝরা করে দিচ্ছে রাশিয়া ইউক্রেন। দুদেশকে শান্তির পথে আনার মরিয়া চেষ্টা চালাচ্ছে আমেরিকা। দ্বিতীয় দফায় শান্তি আলোচনা হয়েছে তুরস্কের ইস্তানবুলে, যা খুব একটা ফলপ্রসূ না হলেও বন্দি বিনিময়ে সম্মত হয়েছে যুযুধান দুপক্ষ। এমনকি 6000 ইউক্রেনীয় সেনার মৃতদেহ কিয়েভের হাতে তুলে দেবে মস্কো। গত মাসেই ইস্তানবুলে প্রথম দফায় বৈঠক হয় রাশিয়া ইউক্রেনের মধ্যে, তার নিটফলও শূন্যই ছিল। এর মাঝে রবিবার আকস্মিক হামলা চালিয়ে মহাশক্তিধর রাশিয়াকে কাঁপিয়ে দিয়েছে ইউক্রেন। বায়ুসেনা ঘাঁটি লক্ষ্য করে অপারেশন স্পাইডার ওয়েভ চালিয়েছে ভলোদিমির জেলেনস্কির দেশ। ধ্বংস করে দেওয়া হয়েছে রুশ বোমারু বিমান Tu-95, Tu-22 M3 ও একটি A-50 বিমান। যদিও এর পরেও ইস্তানবুলে আলোচনায় বসেন দুই দেশের প্রতিনিধিরা। ক্রেমলিনের পক্ষ থেকে ভ্লাদিমির মেডিনস্কি জানিয়েছেন, প্রথমে আমরা 6000 ইউক্রেনীয় সেনা ও অফিসারদের দেহ ফেরত দেব। আমরা তাদের রেখে দিয়েছিলাম। আমরা যাদের সম্ভব তাদের সবাইকেই শনাক্ত করেছি, DNA পরীক্ষা করেছি এবং পরিচয় খুঁজে বের করেছি। আগামী সপ্তাহে আমরা এই মৃতদেহগুলো ইউক্রেনের কাছে হস্তান্তর করব। জানা গিয়েছে এছাড়াও যারা গুরুতর আহত, যাদের বয়স 25-এর কম, তাদেরও ছেড়ে দেওয়া হবে। অন্যদিকে রুশ অফিসারদের দেহ ফিরিয়ে নেবে মস্কো। অনেকদিন ধরেই অভিযোগ ছিল যে বহু ইউক্রেনীয় শিশু রাশিয়ার হাতে বন্দী। এ নিয়ে মেডিনস্কি জানান, শিশুরা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা সম্প্রতি শুনেছি যে রাশিয়ানরা 1.5 মিলিয়ন ইউক্রেনীয় শিশুকে অপহরণ করেছে। আমাদের পদক্ষেপে সংখ্যাটি কমে 2 লক্ষে নেমে এসেছে। এখন এই সংখ্যাটি 20,000। আমরা প্রতিটি মামলা খতিয়ে দেখব। গতকাল অপারেশন স্পাইডার ওয়েবের সাফল্যের পরেই এক্স হ্যান্ডেলে দীর্ঘ পোস্ট করেন জেলেনস্কি। দেশের নিরাপত্তা সার্ভিসের প্রধান ভাসিল মালিকিউয়ের রিপোর্টের ভিত্তিতে তিনি জানান, রাশিয়ার উপরে অব্যর্থ হামলা হয়েছে। যেটুকু তথ্য প্রকাশ করা সম্ভব সেটা আম জনতাকে জানানো হবে। তবে যেভাবে ইউক্রেন এই হামলা চালিয়েছে তা ইতিহাসের পাতায় লেখা থাকবে। নিজেকে রক্ষা করার অধিকার রয়েছে ইউক্রেনের। এই হামলার পর রাশিয়াকে বুঝতে হবে যুদ্ধ থামানোটা কতখানি জরুরি। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কেন্দ্রের বিরুদ্ধে ঘটা করে তৈরি করা হয়েছিল ইন্ডিয়া জোট, যেখানে বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলগুলি ছিল। কিন্তু এখন সেই ইন্ডিয়া জোটে কারা রয়েছেন তা কেউ বলতে পারবে না। সবাই নিজেদের মতো করে আলাদা আলাদা করে লড়াই করছেন। আর এবার কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রীকে চাপে রাখতে গিয়ে ভেঙে কি খান খান হয়ে গেল ইন্ডিয়া জোট? যে পরিকল্পনা তারা করলেন যে ঐক্যবদ্ধভাবে লড়াই করবেন, সেটা করতে গিয়ে কি বড়সড় ধাক্কা চলে এলো? কিন্তু কি হয়েছে? ইন্ডিয়া জোটের সোনার সংসারে হঠাৎ থাবা বসালো কারা? বলা বাহুল্য, অপারেশন সিঁদুর নিয়ে সংসদে বিশেষ অধিবেশনের দাবি করেছে বিরোধীরা। আর সেই বিষয় নিয়ে ইন্ডিয়া জোটে অংশগ্রহণকারী 16টি রাজনৈতিক দল একটি চিঠি তৈরি করেছেন, যে চিঠিতে কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস, শিবসেনা থেকে শুরু করে আরজেডির মতো দলের সাংসদরা স্বাক্ষর করেছেন বলেই খবর। কিন্তু আশ্চর্যজনকভাবে প্রত্যেকটি দল বৈঠক করে এই ব্যাপারে সিদ্ধান্ত নিলেও সেই বৈঠকে অনুপস্থিত থাকতে দেখা গেল আম আদমি পার্টিকে। তবে অনুপস্থিত থাকলেও তারা আলাদাভাবে এই ব্যাপারে প্রধানমন্ত্রীকে চিঠি দেবেন বলে খবর পাওয়া যাচ্ছে। কিন্তু যখন প্রত্যেকটি বিজেপি বিরোধী দল একত্রিত হয়ে বৈঠক করছে, তখন কেন তার থেকে বাইরে বেরিয়ে গেল আম আদমি পার্টি?
ইতিমধ্যেই এই ব্যাপারে বিরোধীদের কটাক্ষ করেছে বিজেপি। তাদের বক্তব্য, ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ বলে কিছুই নেই, তাদের পিণ্ডি ইতিমধ্যেই চটকে গিয়েছে। দেশের মানুষকে বোকা বানানোর জন্য এরা সব ক্ষমতালোভী হিসেবে জোট তৈরি করেছিল, তবে সেই জোট এখন ভেঙে গিয়েছে। আর যে দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হচ্ছে তা অবশ্যই দেশের সরকার গোটা দেশবাসীকে জানিয়েছে, তাই কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে যথাযোগ্য সিদ্ধান্ত গ্রহণ করবে। তবে দেশ একমাত্র নরেন্দ্র মোদীর হাতেই সুরক্ষিত, এটা আজকে গোটা ভারতবাসী জানে। তাই বিরোধীদের এই সমস্ত নাটক এবং দেশপ্রেমিক সাজার প্রচেষ্টা না করলেও চলবে বলেই কটাক্ষ পদ্ম শিবিরের। তবে বিরোধীদের পক্ষ থেকে কংগ্রেস সাংসদ দীপেন্দর সিং হুডা বলেন, পহেলগাঁও হামলা এবং অপারেশন সিঁদুরের সময় আমরা সকলেই সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছিলাম, কিন্তু এখন যখন সরকার বিশ্ব মঞ্চে ভারতের অবস্থান তুলে ধরছে, তখন সংসদকেও কনফিডেন্সে নেওয়া উচিত, আলোচনা করা উচিত। আমাদের সেনাদের ধন্যবাদ জানানোর এবং ভবিষ্যতের পরিকল্পনা করার এটাই সঠিক সময়। অন্যদিকে সংসদ জনগণের কাছে দায়বদ্ধ, তাই এই ব্যাপারে বিশেষ অধিবেশন ডাকা প্রয়োজন বলেই দাবি করেছেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন। পর্যবেক্ষকদের মতে নরেন্দ্র মোদী এবং তার নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার দেখিয়ে দিয়েছে কি করে পাকিস্তানকে জবাব দিতে হয়। শুধু তাই নয়, আজকে পাকিস্তানের মুখোশ খোলার জন্য ভারতের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদদের নিয়ে টিম গঠন করে আন্তর্জাতিক স্তরে তা পাঠিয়ে সত্য তুলে ধরা হচ্ছে। অপারেশন সিঁদুর যে সাফল্য এনে দিয়েছে ভারতকে, তা অবশ্যই প্রত্যেকের কাছে গর্বের বিষয়। তবে সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীদের এই বিশেষ অধিবেশন ডাকার দাবিতে যে চিঠি দেওয়া হচ্ছে, তাতে কেন্দ্র কতটা সম্মতি প্রকাশ করে এবং শেষ পর্যন্ত এই নিয়ে কি সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সেদিকেই নজর থাকবে সকলের। প্রবল বৃষ্টি এবং ভূমিধসে বিপর্যস্ত উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশ। গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর এবং মিজোরামে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 36 জনের। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 5.5 লক্ষ মানুষ। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। ভারী বৃষ্টির জেরে ইতিমধ্যেই ভেসে গিয়েছে অসমের 22টি জেলা। ক্ষতিগ্রস্ত হয়েছেন 5 লক্ষেরও বেশি মানুষ। ত্রাণের পাশাপাশি বন্যা দুর্গতদের উদ্ধারের কাজে নেমেছে জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। এখনো পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে 15 জনের। আগামী কয়েকদিন অসমে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসুম ভবন, ফলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাছাড়া অসমের 12টি জেলায় ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 60,000-এরও বেশি মানুষ। আটকে পড়েছেন পর্যটকরাও। জানা গিয়েছে রাজ্যের মোট 5টি নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা লখিমপুরে। সম্প্রতি সেখানে পরিদর্শনে গিয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব বর্মা। ভারী বৃষ্টির কারণে রাজ্যের বিস্তীর্ণ অংশে সড়ক, রেল এবং ফেরি পরিষেবা ব্যাহত হয়েছে। অরুণাচল প্রদেশেরও বেহাল দশা। প্রবল বৃষ্টির জেরে উত্তর পূর্বের এই রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এখনো পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে 10 জনের। শুক্রবার রাতে বানা সেপ্পা রোডে প্রবল বৃষ্টিতে ভূমিধসের জেরে একটি গাড়ি খাদে পড়ে যায়। মর্মান্তিক দুর্ঘটনায় গর্ভবতী মহিলা সহ 7 জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছালেও খারাপ আবহাওয়ার জন্য উদ্ধার কাজ ব্যাহত হয়। বানা এবং সেপ্পার মধ্যবর্তী রাস্তাটিতে মাঝে মধ্যেই ভূমিধস দেখা যায়। বিশেষ করে বর্ষাকালে এই রাস্তায় ধস নামে। ধসের ফলে সমস্যায় পড়েন স্থানীয়রা। এ নিয়ে প্রায়শই তারা নানান অভিযোগ জানিয়েছেন, যদিও কোনো সুরাহা হয়নি বলেই অভিযোগ। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর পূর্বের আরও 4 রাজ্য, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং মেঘালয়েও। মণিপুরের রাজধানী ইম্ফলে কার্যত জলের তলায় একাধিক এলাকা। জারি হয়েছে বন্যা সতর্কতা। স্থানীয় প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই সেখানে শুরু হয়ে গিয়েছে উদ্ধার কাজ। প্রবল বৃষ্টির জেরে মিজোরামে মোট 5টি হোটেল ধসে গিয়েছে। ঘটনায় বেশ কিছু পর্যটকের মৃত্যু হয়েছে বলেও জানা গিয়েছে। ভারী বৃষ্টিতে মিজোরাম এবং ত্রিপুরাতেও থমকে গিয়েছে জনজীবন। সম্প্রতি বাংলায় এসে নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ সকলেই বাংলার সরকারের বিরুদ্ধে অনুপ্রবেশ নিয়ে সোচ্চার হয়েছিলেন। তৃণমূলের পক্ষ থেকে মাঝে মধ্যেই বলা হয় যে বিএসএফ সীমান্ত পাহারা দেয়, তাদের গাফিলতির জন্যই ওপার বাংলা থেকে এপারে অনুপ্রবেশ হচ্ছে। কিন্তু কাঁটাতারের বেড়ার জন্য যে জমি কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যের কাছে দেওয়া হয়েছিল তা রাজ্য সরকার দেয়নি, আর তার জন্যই যে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ হচ্ছে তা স্পষ্ট করে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর এসবের মধ্যেই এবার বাংলা যে দ্বিতীয় বাংলাদেশ হয়ে যাওয়ার পথে বিরোধীরা যে অভিযোগ করে তা কি বাস্তব রূপ নিতে চলেছে? ইতিমধ্যে উত্তরবঙ্গের দিনহাটা থেকে যে খবর আসছে তা অত্যন্ত মারাত্মক। জানা গিয়েছে যে দিনহাটার ফলিমারি স্টেশনের পাশ থেকে গ্রেপ্তার করা হয়েছে 16 জন বাংলাদেশিকে। আর তাদের কাছ থেকে যে তথ্য এসেছে তা তো আরো ভয়ঙ্কর। প্রায় 5 বছর আগে এই সমস্ত বাংলাদেশিদের মধ্যে 4 জন মহিলা এবং 6 জন শিশু এই ভারতে এসেছিল, যেখানে দিল্লি এবং নয়ডার মতো এলাকায় গিয়ে তারা বিভিন্ন কাজকর্মের সঙ্গে যুক্ত হয়। আর এবার সেই সমস্ত বাংলাদেশিরা অবৈধভাবে অনুপ্রবেশ করে আবার বাংলাদেশে ফেরার পথেই তাদের গ্রেপ্তার করল পুলিশ। বিরোধীদের দাবি, এতদিন পর কেন এই রাজ্যের প্রশাসনের তা নজরে এলো?
আসলে অনুপ্রবেশ ঘটানোর ক্ষেত্রে সবথেকে বেশি প্রশ্রয় দিয়েছে এই রাজ্যের প্রশাসন। বারবার তাদের কাছে কেন্দ্র জমি চেয়েছে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য। অমিত শাহ রাজ্যে এসে সেই কথা বলেছেন, কিন্তু তারপরেও রাজ্য থেকে এই ঝাঁকে ঝাঁকে বাংলাদেশি গ্রেপ্তার হওয়ার মধ্য দিয়ে স্পষ্ট যে ভোট ব্যাংকের জন্য এই রাজ্যের কত বড় ক্ষতি করছে নবান্ন, এমনটাই দাবি বিরোধীদের। পর্যবেক্ষকদের মতে যদি বিন্দুমাত্র লজ্জা থাকে তাহলে নিজের রাজ্যকে বাঁচানোর জন্য, নিজের দেশকে বাঁচানোর জন্য আগে সীমান্ত সুরক্ষার দিকে নজর দিক রাজ্য সরকার। অবশ্যই সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব বিএসএফ এর, কিন্তু রাজ্যের কিছু কর্তব্য থাকে। অনুপ্রবেশ বন্ধ করার ইচ্ছে থাকলে অবিলম্বে কেন্দ্র যে জমি চাইছে তা রাজ্য সরকারের দিয়ে দেওয়া উচিত। তাহলেই বাকিটা কেন্দ্রীয় সরকার বুঝে নেবে যে কি করে অনুপ্রবেশ বন্ধ করতে হয়। স্বাভাবিকভাবেই রাজ্য থেকে এত বাংলাদেশি গ্রেপ্তার হওয়ার পরেও যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন অনুপ্রবেশ সুরক্ষিত রাখার ক্ষেত্রে জমি প্রদান না করে, তাহলে তাদের গোপন এজেন্ডা মানুষের সামনে ভয়ঙ্করভাবে ফাঁস হয়ে যাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ২৬ বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গে হাত শিবিরে বড়সড় ধাক্কা। উত্তরবঙ্গে কংগ্রেসের সংগঠনকে কার্যত অভিভাবকহীন করে রাজ্যের শাসক দলে যোগ দিচ্ছেন প্রাক্তন বিধায়ক শঙ্কর মালাকার। বুধবার তৃণমূল ভবনে দলের রাজ্য সম্পাদক সুব্রত বক্সী ও মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে ঘাসফুলের পতাকা হাতে তুলে নেবেন বর্ষিয়ান কংগ্রেস নেতা। আগামী বিধানসভা নির্বাচনে তার মতো দক্ষ সংগঠককে দলে টেনে উত্তরবঙ্গের পদ্মবনে ধস নামাতে নতুন করে লড়াইয়ে নামতে প্রস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। ৭০ বছর বয়সী শঙ্কর মালাকারের রাজনীতিতে প্রবেশ কংগ্রেসি ঘরানার হাত ধরেই। উত্তরবঙ্গে মাটিগাড়া নকশালবাড়ি এলাকার বিধায়ক ছিলেন তিনি। ২০১১ থেকে ২০২১ টানা ১০ বছর বিধানসভায় হাত শিবিরের হয়ে জনপ্রতিনিধিত্ব করেছেন। সেই সুবাদে উত্তরবঙ্গের একটা বড় অংশে, বিশেষত তপশিলি সম্প্রদায়ের মধ্যে বেশ প্রভাব বিস্তার করতে সক্ষম হন শঙ্কর মালাকারের হাত ধরেই। সেখানে কংগ্রেসের সংগঠন এখনো পর্যন্ত যথেষ্ট শক্তিশালী। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বিপুল সাফল্যেও উত্তরবঙ্গ সেভাবে দাপট দেখাতে পারেনি ঘাসফুল শিবির। তবে নিজের কেন্দ্রে জিততে পারেননি শঙ্করবাবুও। সেখানে জিতেছিলেন বিজেপির আনন্দময় বর্মন। তাই বলে সংগঠনের সঙ্গে নিবিড় যোগ এতটুকু কমেনি। ২৬ ভোটের আগে শঙ্কর মালাকার শিবির বদল করতে পারেন এমন গুঞ্জন ছড়িয়েছিল। এদিন সেই গুঞ্জন সত্যি হতে চলেছে। কলকাতার তৃণমূল ভবনে সুব্রত বক্সী ও অরূপ বিশ্বাসের হাত ধরে তিনি আনুষ্ঠানিকভাবে শাসক শিবিরে যোগ দেবেন। এর আগে উত্তরবঙ্গে ঘাসফুল সংগঠনের দায়িত্বে ছিলেন অরূপ বিশ্বাস ও গৌতম দেব। এবার শঙ্কর মালাকারকেও সংগঠক হিসেবে কাজে লাগাতে পারে তৃণমূল। তাতে গেরুয়া ঝড় উত্তরবঙ্গে জোড়াফুল ফোটানোর কাজ কিছুটা সহজ হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। তবে দলে শঙ্করবাবুর ভূমিকা ঠিক কি হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন একমাত্র দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।